ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য এনটিপিসির পর গ্রুপ সিবির জন্য স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। এনটিপিসিতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাকে অনেকেই বলেছো যে হ্যাঁ দাদা অনেকগুলো করে কমেন্ট পেয়েছি, গ্রুপ সিবিতেও আমি চেষ্টা করব তোমাদের জন্য যাতে কোশ্চেন কমন পাওয়া যায় কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা 2024 থেকে শুরু করবো, যেগুলো মেন যেগুলো পরীক্ষার আসার মতো কোশ্চেন আমরা সেগুলো নিয়ে শুরু করবো। চলো শুরু করা যাক আজকে ক্লাস। আর হ্যাঁ, যখন ক্লাস করবে তার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, কারণ এক্সট্রা যে ইনফরমেশন গুলো সেগুলো সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু লিখে রাখবে। আর যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। দেখো আজকে আরবিআই এর 26তম গভর্নর কে? এই কোশ্চেন এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। তো শুধুমাত্র আমরা যখন আজকে ক্লাস করব শুধুমাত্র আরবিআই এর গভর্নর 26তম কে সেটা জানবো না, আরবিআই এর পুরো সার্জারি করব, যে আরবিআই কবে থেকে শুরু হয়েছে, আরবিআই এখন কে আছে, আরবিআই প্রথম কে ছিল, আরবিআই কবে ন্যাশনালাইজ হয়, আজকে সব কোশ্চেন আমরা জানবো। দেখো কোশ্চেন এটা 26তম গভর্নর কিছু হয়েছে। অপশন এ শক্তিকান্ত দাস, সঞ্জয় মালহোত্রা, রাজীব মিশ্র, এম রাজেশ্বর রাও। তো প্রথমে তোমরা চেষ্টা করবে, তারপরে যেগুলো আমি সেই অ্যান্সার করবো, তার সঙ্গে সঙ্গে ডিটেলস আলোচনাও করবো। দেখো আজকে মোট অনেকগুলো কোশ্চেন আছে, 50টা থেকে 60টা কোশ্চেন করাবো আজকে। তো এভাবে প্রত্যেক সপ্তাহে একটা থেকে দুটো করে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমাদের দিতে থাকবো। আরবিআই, বেশ, আমরা এখান থেকে একটু এক্সট্রা ইনফরমেশন গ্যাদার করব। আচ্ছা বলো, আরবিআই কত সালে এস্টাবলিশ হয়? এবার বলতে হবে যে আরবিআই কত সালে এস্টাবলিশ হয়, কারণ এবার ঘটনার পরিপ্রেক্ষিতে এর পিছনে যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা জানবো। হ্যাঁ, তো আরবিআই এস্টাবলিশ হয় 1935 সালে 1 এপ্রিল। আরবিআই এস্টাবলিশ হচ্ছে 1935 সালে 1 এপ্রিল, এটা হচ্ছে আরবিআই এস্টাবলিশ হচ্ছে। আচ্ছা, আরবিআই কত সালে ন্যাশনালাইজড হয়, জাতীয়করণ কখন হয়? আরবিআই কত সালে জাতীয়করণ হয়? হ্যাঁ, ভেরি গুড। আরবিআই ন্যাশনালাইজড হয় 1949 সালে 1 জানুয়ারি। তাহলে 1949 সালে 1 জানুয়ারি আরবিআই ন্যাশনালাইজড হচ্ছে, জাতীয়করণ হচ্ছে। তাহলে এস্টাবলিশ হচ্ছে 1935 সালে, আর আরবিআই ন্যাশনালাইজড হচ্ছে 1949 সালে 1 জানুয়ারি। আচ্ছা, এখান থেকে আর যেগুলো জানতে হবে যে আরবিআই কোন কমিশনের দ্বারা গঠিত হয়, আরবিআই কোন কমিশনের দ্বারা গঠিত হয়? বাহ, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। আরবিআই হিলটন ইয়ং কমিশনের দ্বারা গঠিত হয়। কি বলবো? আরবিআই হিলটন ইয়ং, আরবিআই হিলটন ইয়ং কমিশনের দ্বারা গঠিত হয়। আরবিআই হিলটন ইয়ং কমিশনের দ্বারা গঠিত হয়। আচ্ছা, আরবিআই এর প্রথম গভর্নরকে, প্রথম বলতো আরবিআই প্রথম ভারতীয় গভর্নরকে? আরবিআই প্রথম ভারতীয় গভর্নরকে? ভারতীয় গভর্নর বলেছি। আরবিআই প্রথম ভারতীয় গভর্নরকে? আরবিআই প্রথম ভারতীয় গভর্নর হলো সিডি দেশমুখ। এগুলো কিন্তু সব জিকে হিসাবে আসবে। সিডি দেশমুখ, সিডি দেশমুখ। আচ্ছা, আরবিআই প্রথম গভর্নর যদি বলি তাহলে কি উত্তর হবে? ভারতীয় গভর্নর বললে সিডি দেশমুখ হবে, আর যদি বলে প্রথম গভর্নর তাহলে কি আনসার হবে? তাহলে বলবো ওসবার্ন স্মিথ, বা বলবো ও স্মিথ। হ্যাঁ, ফার্স্ট গভর্নর যদি বললি তাহলে বলবো ও স্মিথ। তাহলে দেখো এখান থেকে কি কি কোশ্চেন আমরা পেলাম, যে এস্টাবলিশ হচ্ছে 1935 সালে 1 এপ্রিল, আরবিআই ন্যাশনালাইজ হচ্ছে 1949 সালে 1 জানুয়ারি, কোন কমিশনের দ্বারা? হিলটন ইয়ং কমিশনের দ্বারা হচ্ছে। আর যদি বলে ভারতীয় গভর্নর তাহলে হবে সিডি দেশমুখ, আর যদি বলে প্রথম তাহলে হবে ওসবার্ন স্মিথ, আর যদি বলে 26তম গভর্নর তাহলে হবে সঞ্জয় মালহোত্রা। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সঞ্জয় মালহোত্রা। হ্যাঁ, এখানে সঠিক উত্তর হলো সঞ্জয় মালহোত্রা। বেশ, পরে দেখো সম্প্রতি বিশ্বের সবচেয়ে কম বয়সী দাবা চ্যাম্পিয়ন কে হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষায় গ্যারান্টি আসবে, আমি বলছি আসবে, এসেছিল। কোন পরীক্ষা হলো জানো, রিসেন্ট লাস্ট কোন পরীক্ষা, কিছু একটা পরীক্ষা এসেছিল ওয়েস্ট বেঙ্গলে, আবারও আসবে, অবশ্যই আসবে, একে তুই অ্যাভয়েড করতেই পারবি না। তাহলে সব থেকে কম বয়সে দেখ, আমাদের ভাগ করতে হবে যে রেলের জন্য কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, কিন্তু সেন্ট্রালের পরীক্ষাগুলো আরো ডিটেলসে যেতে হবে। এইগুলো দেখ ডিটেলসে সবই যাচ্ছি, মানে এইগুলো হচ্ছে মেন মেন, মানে এগুলো থাকবেই থাকবে, এর সাথেও আরো পড়তে হয়, এটাই বলছি আর কি, মানে এগুলো মেন মেন, এগুলো থাকবেই থাকবে, প্লাস এর সাথেও পড়তে হয়। তাহলে এখানে সব থেকে কম বয়সী দাবা চ্যাম্পিয়নশিপ হয়েছে ডি গুকেশ। হ্যাঁ, ডি গুকেশ সঠিক উত্তর হবে, অপশন বি, ডি গুকেশ। এবার যে কোশ্চেন গুলো জিকে হিসাবে আসতে পারে সেটা হলো যে দাবা খেলায় টোটাল কতগুলো ঘর থাকে, দাবা খেলায় টোটাল কতগুলো ঘর থাকে, দাবা খেলায় টোটাল কতগুলো ঘর থাকে, টোটাল 64 ঘর থাকে। যে দাবা যে বোর্ডটা দেখেছো তোমরা, এই যে বোর্ডটা এরকম করে ঘর থাকে, হ্যাঁ, তাহলে টোটাল 64 ঘর থাকে। আচ্ছা, এখান থেকে আর যেটা জানতে হবে, প্রথম ভারতীয় দাবার গ্র্যান্ড মাস্টার কে, প্রথম ভারতীয় দাবার গ্র্যান্ড মাস্টার কে, প্রথম ভারতীয় দাবার গ্র্যান্ড মাস্টার কে। হ্যাঁ, সঠিক উত্তর হবে বি আনন্দ, বিশ্বনাথন আনন্দ। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে, বি আনন্দ। এগুলো কিন্তু আমরা সব লিখে রাখবো। প্রথম ভারতীয় দাবার গ্র্যান্ড মাস্টার হলো বিশ্বনাথন আনন্দ। আচ্ছা বলো, এই যে ম্যাগনাস কার্লসন লেখা আছে, এর বাড়ি কোথায়? খুব বিখ্যাত কিন্তু, এই যে ম্যাগনাস কার্লসন লেখা আছে, এর বাড়ি কোথায়? এর বাড়ি হচ্ছে নরওয়ে। ভেরি গুড, এর বাড়ি হচ্ছে নরওয়ে। আচ্ছা, মনে রাখবে এ হচ্ছে এখন 1 নম্বরে আছে, র্যাঙ্কিং 1 আছে ম্যাগনাস কার্লসন। দাবার যে র্যাঙ্ক হয় সে র্যাঙ্কে 1 নম্বর আছে ম্যাগনাস কার্লসন। কাকে হারিয়ে 1 নম্বর হয়েছিল রে? এই দেখ, আমাদের যে বিশ্বনাথন আনন্দ আছে, একে হারিয়ে সে তবে থেকে 1 নম্বরে কিন্তু ম্যাগনাস কার্লসন হয়ে আছে। ঠিক আছে, বিশ্বনাথন আনন্দ 5বার পরপর বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেখান থেকে ম্যাগনাস কার্লসন দেখ, ম্যাগনাস কার্লসন তাকে হারিয়ে এখনো অব্দি 1 নম্বরে আছে। আর সব থেকে কম বয়সী দাবার চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ। আচ্ছা, যদি বলে যে কত বছর বয়সে ডি গুকেশ চ্যাম্পিয়ন হয়েছে, কত বছর বয়সে, তাহলে বলবো যে 18 বছর বয়সে, 18 বছর বয়সে ডি গুকেশ চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, 18 বছর বয়সে। আচ্ছা, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আরেকটা কোশ্চেন আসতে পারে, 2025 সালে রিসেন্ট ঘটনা, যে ম্যাগনাস কার্লসন কোন চেস চ্যাম্পিয়ন জিতলো রিসেন্ট, ম্যাগনাস কার্লসন কোন চেস চ্যাম্পিয়ন জিতলো? বাহ, ভেরি গুড, ওয়েল ডান। হ্যাঁ, নরওয়ে চেস চ্যাম্পিয়ন জিতেছে। তাহলে ম্যাগনাস কার্লসন নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে। ঠিক আছে, নরওয়ে স্পোর্টস, নরওয়ে চেস চ্যাম্পিয়ন জিতেছে। আচ্ছা, এই যে দাবা খেলাটা, এর জন্ম কোন দেশে? এই এখানে জিকে হিসাবে কোশ্চেন আসতে পারে যে দাবা খেলার জন্ম কোন দেশে। হ্যাঁ, জিকে হিসাবে আসতে পারে দাবা খেলার জন্ম কোন দেশে। দাবা খেলার জন্ম হচ্ছে ইন্ডিয়াতে। হ্যাঁ, দাবা খেলার জন্ম হচ্ছে ইন্ডিয়াতে। আচ্ছা, দাবা খেলার কয়েকটা গুটির নাম, কিং, বিশপ, হ্যাঁ, এগুলো মনে রাখবে, দাবা খেলার কয়েকটা গুটির নাম। হ্যাঁ, বেশ, তাহলে আচ্ছা বলতো, ডিং লিরেন, এও বিরাট ইম্পর্টেন্ট নাম, সাংঘাতিক। ডিং লিরেন কোন দেশের? হ্যাঁ, ডিং লিরেন কোন দেশের? বাহ, ভেরি গুড, এ হচ্ছে চায়নার। দেখো, প্রত্যেকটা অপশন আমাকে যদি এরকম পুরোপুরি পড়ে যায়, আমার কোনো অসুবিধাই হবে না, কারণ পরীক্ষাতে এইটা কোশ্চেন আছে যে ডিং লিরেন কোন খেলার সঙ্গে যুক্ত, তোমাকে তখন উত্তর দিতে হবে। তোমাকে পরীক্ষায় আসবে যে আর্জন করার দরকার নাই, ডিং লিরেন কোন খেলার সঙ্গে যুক্ত, তখন কিন্তু উত্তর দিতে হবে যে হ্যাঁ, ডিং লিরেন দাবার সঙ্গে যুক্ত, বিশ্বনাথন আনন্দ দাবার সঙ্গে যুক্ত, ডি গুকেশ দাবার সঙ্গে যুক্ত, ম্যাগনাস কার্লসন দাবার সঙ্গে যুক্ত। ম্যাগনাস কার্লসন রিসেন্ট এই সম্প্রতি 6-7 দিন হবে চ্যাম্পিয়নশিপে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে। ডি গুকেশ, যার বয়স মাত্র 18তম, জিতেছে সব থেকে কম বয়সী দাবার চ্যাম্পিয়ন। কিন্তু ম্যাগনাস কার্লসন, যার বাড়ি নরওয়ে, এ এখন দাবার র্যাঙ্কে কিন্তু 1 নম্বরে আছে। এগুলো মনে রাখতে হবে। পরে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই আসবে, 100% গ্যারান্টি। ঠিক আছে,
এই কোশ্চেন ছাড়া যাবে না রে ভাই। ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছে? এই কোশ্চেন ছাড়া যাবেই না, আসবেই আসবে। 52তম বিচারপতি হিসাবে বাহ, ভেরি গুড। আচ্ছা, সুপ্রিম কোর্ট কত সালে এস্টাবলিশ হয়? জিকে হিসাবে এগুলো পড়ে আসি, তারপর এখানে একটু পড়বো। হ্যাঁ, সুপ্রিম কোর্ট কত সালে, শুধু সাল বললে হবে না, তারিখও বলো। সুপ্রিম কোর্ট কত সালে কত তারিখে এস্টাবলিশ হয়? ছাব্বিশে জানুয়ারি 1950 সালে। হ্যাঁ, এটা হচ্ছে এস্টাবলিশ। বেশ, প্রথম বিচারপতি কে ছিল? আমাদের প্রথম বিচারপতি কে আছে? সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিল? বলো বলো বলো। বি আর আম্বেদকর? হাই 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 হাই। প্রথম বললে হবে হীরালাল জে কানাইয়া, এইচ জে কানাইয়া বলবো, কি বলবো? এইচ, প্রথম বিচারপতি, হ্যাঁ, এইচ জে কানাইয়া। এইচ জে কানাইয়া, তাহলে প্রথম বিচারপতি হলো হীরালাল জে কানাইয়া। আচ্ছা, এই যে সুপ্রিম কোর্টের ব্যাপারটা, এটা বলতো সংবিধানে কত নম্বর ধারাতে আছে? এগুলো সব জানতে হবে। কত নম্বর ধারাতে আছে? ভেরি গুড, 124 নম্বর ধারাতে আছে সুপ্রিম কোর্ট। 124 নম্বর অনুচ্ছেদে আছে। আচ্ছা, বলো যে সুপ্রিম কোর্ট এই বিচারপতিকে কে নিয়োগ করে? সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে? লিখে রাখো, সবগুলো লিখে রাখতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করছে প্রেসিডেন্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করছে কে? প্রেসিডেন্ট। বেশ। আচ্ছা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে গেলে হাইকোর্টে কতদিন বিচারপতি হিসেবে থাকতে হবে? হাইকোর্টে বেশ, ব্যাপারটা অনেকের মধ্যে গুলিয়ে আছে, স্বাভাবিক গুলিয়ে থাকার কারণ দেখিয়ে এক ঠিকঠাক বুঝি না। যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে হয় তাহলে মনে রাখবে 5 বছর হাইকোর্টের বিচারক, 5 বছর হাইকোর্টের বিচারক, অথবা 10 বছর হাইকোর্টের আইনজীবী। 5 বছর হাইকোর্টের বিচারপতি মানে বিচারক হতে হবে, অথবা 10 বছর হাইকোর্টের আইনজীবী হতে হবে। তাহলে 5 বছর হচ্ছে বিচারক, আর 10 বছর হচ্ছে আইনজীবী হতে হবে। আচ্ছা বল, ব্রিটিশ ভারতে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল ব্রিটিশ ভারতে? তাহলে একদম বললাম হীরালাল জে কানাইয়া, এ হচ্ছে স্বাধীন ভারতে। আর ব্রিটিশ ভারতে, ব্রিটিশ ভারতে প্রথম বিচারপতি কে ছিল বলো? বাহ, এলিজা ইম্পে। কি বলবো? এলিজা ইম্পে, স্যার এলিজা ইম্পে। তাহলে ব্রিটিশ ভারতে হচ্ছে স্যার এলিজা ইম্পে, স্বাধীন ভারতে হচ্ছে হীরালাল কানাইয়া। 1950 সালে 26শে জানুয়ারি 124 নম্বর অনুচ্ছেদে প্রেসিডেন্ট এদেরকে নিয়োগ করছে। আর এর সঙ্গে মনে রাখবো যে আর কি আছে এখান থেকে ইনফরমেশন। আচ্ছা হ্যাঁ, প্রথম মহিলা সুপ্রিম কোর্টের প্রথম মহিলা কে আছে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতেমা বিবি। হুম, তা বিশাল কোশ্চেন, জিকে হিসাবে আমাদেরকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। এভাবে এভাবে প্রত্যেকটা কোশ্চেন খুঁটিনাটি পড়তে হবে, তাহলে জিকেও হবে একসঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স হবে। তাহলে এখানে উত্তর হবে রামকৃষ্ণ গাভাই। হ্যাঁ, রামকৃষ্ণ গাভাই। আচ্ছা বলো, গাভাইয়ের আগে কে ছিল? 51তম কে ছিল? আসতেই পারে, কারণ এটা রিসেন্ট চেঞ্জ হয়েছে। 51তম ছিল খান্না। হ্যাঁ,
খান্না ছিল, সঞ্জীব খান্না ছিল। 51তম বললে সঞ্জীব খান্না ছিল। 52তম হচ্ছে রামকৃষ্ণ গাভা। এটা মনে রাখতে হবে কততম, কারণ যেহেতু আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা একটু প্রিভিয়াস থেকে দেয়, তো যদি আমরা না মনে রাখি, যদি ধরো এগুলো থাকে অপশনে, তুমি পড়ে গেছো গাভায়, গিয়ে দেখলে যে অপশনে নাই গাভায়, কারণ লেখা ছিল 51তম, তখন কিন্তু গাভায় অপশনে থাকবে না, কারণ 51তম বললে গাভায় তো থাকবেই না। তো তোমার কিন্তু এগুলো জানতে হবে। পরে দেখো, কোন রাজ্য অথবা বা কেন্দ্রশাসিত অঞ্চল খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস 2025 আয়োজন করবে? বলতে হবে সঠিক উত্তর কি? খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। হ্যাঁ, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। হ্যাঁ, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে প্রথমে হয়েছে কিছুটা লাদাখে, পরে হয়েছে জম্মু কাশ্মীর। তাহলে হচ্ছে লাদাখ আর হচ্ছে জম্মু কাশ্মীর। তো সঠিক উত্তর হলো অপশন ডি, বোথ। এবার তোমাকে এখান থেকে বুঝতে হবে, দেখো লেখা আছে কত থেকে কত তারিখ হয়েছে, 9 থেকে 12 মার্চ। হ্যাঁ, 9 থেকে 12 মার্চ। ফেজ 2 হচ্ছে গুলমার্গ জম্মু কাশ্মীর, আর ফেজ 1 হয়েছিল লাদাখে। যে কারা কারা পদক তালিকায় ফার্স্ট ছিল, এটা তোমাকে জানতে হবে। পদক তালিকায় প্রথম কারা ছিল? পদক তালিকায় প্রথম কারা ছিল? তো মনে রাখবো ইন্ডিয়ান আর্মি। হ্যাঁ, পদক তালিকায় প্রথম ছিল ইন্ডিয়ান আর্মি। আচ্ছা, একটা হয় খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস, একটা হচ্ছে খেলো ইন্ডিয়া গেমস। বলতো খেলো ইন্ডিয়া গেমস 2025 সালে কোথায় অনুষ্ঠিত হলো? খেলো ইন্ডিয়া গেমস 2025 সালে, হ্যাঁ, ইউথ গেমস, খেলো ইন্ডিয়া ইউথ গেমস। ভেরি গুড, থ্যাংক ইউ। খেলো ইন্ডিয়া ইউথ গেম, এটা হলো বিহারে আমাদের। ঠিক আছে, এটা হলো বিহারে। আচ্ছা বলতো এখানে পদক তালিকায় কারা ছিল? এখানে পদক তালিকায় কারা আছে? বাহ, ভেরি গুড। দেখো, যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছো তারা কিন্তু দেখো অনেক পারছো। ওই জন্যই বলি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার বেসিসে পড়ে যেতে হবে। হ্যাঁ, রেগুলার বেসিসে না পড়লে তাহলে কিন্তু সব জানা সম্ভব হবে না। যারা দেখো আগে থেকে ক্লাস করছিলে রেলের জন্য, তারা দেখো এখন অনেকটা পারছো। তাহলে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। তাহলে খেলো ইন্ডিয়া যদি বলে ইউথ গেম বিহারে হয়েছে, মহারাষ্ট্র পদক তালিকায় প্রথম আছে। আর যদি বলে শীতকালীন তাহলে হবে ইন্ডিয়ান আর্মি। এটা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীর আর লাদাখে। এখান থেকে তোমাকে এইগুলো মনে রাখতে হবে। বেশ, ব্যাস সম্মান কে সম্মানিত হয়েছে? ব্যাস সম্মানে কে সম্মানিত হয়েছে? বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলি তো আছে পরীক্ষায়, আমরা তো এইগুলি দেখতে পাই। বেশ, আগে বলো যে ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়, আগে সেগুলো জানতে হবে যে কোন ক্ষেত্রে দেওয়া হয়। ভেরি গুড। ব্যাস সম্মান দেওয়া হয় সাহিত্যে দেওয়া হয়, লিটারেচারে ব্যাস সম্মান দেওয়া হচ্ছে। এবার দেখবো কে পারো, বলো তো কত সাল থেকে শুরু হয় ব্যাস সম্মান? কত সাল থেকে শুরু হচ্ছে ব্যাস সম্মান, ঠিক করে বলো। কত সাল থেকে শুরু হচ্ছে ব্যাস সম্মান? সালটা হচ্ছে 1991 সাল। হ্যাঁ, সালগুলো মনে রাখতে হবে যে সরস্বতী সম্মান কবে থেকে শুরু হয়, ব্যাস সম্মান কবে থেকে শুরু হয়, এগুলো কিন্তু তোমাকে জানতেই হবে। 1991 সাল থেকে শুরু হচ্ছে ব্যাস সম্মান। প্রথম ব্যাস সম্মান কে পেয়েছে দেখবো কে বলতে পারে। প্রথম ব্যাস সম্মান কে পেয়েছে দেখবো কে বলতে পারে। তো প্রথম ব্যাস সম্মান পেয়েছে রাম বিলাস শর্মা। কি মনে রাখবো? রাম বিলাস শর্মা। রাম বিলাস শর্মা। এই কোশ্চেন এলেই তোমার কাছে মনে হবে কঠিন ভাবে, ব্যাস সম্মান প্রথম কে পেয়েছে এটা তো আমি জানতামই না। তাহলে ব্যাস সম্মান প্রথম পাচ্ছে রাম বিলাস শর্মা। হ্যাঁ, আর যে কোনো যখন অ্যাওয়ার্ড পড়বে, যে কোনো যখন অ্যাওয়ার্ড পড়বে সেই অ্যাওয়ার্ডের দুটো জিনিস অবশ্যই পড়তে হবে। একটা হচ্ছে কত সালে শুরু হয়, একটা হচ্ছে প্রথম কে পেয়েছে। যখন জানবে না
তোমাকে জেনে নিতে হবে। আর রিসেন্ট কে পেয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে। আর সব সময় এই দুটো তোমাকে জানতেই হবে, যে কবে থেকে শুরু হচ্ছে আর প্রথম কে পেয়েছে। আর যেটা জানতেই হবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, যখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে তখন সেটা জানতে হবে, কারণ সেটা প্রত্যেকবারে চেঞ্জ হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, সূর্যবালা। হ্যাঁ, সূর্যবালা পেয়েছে। ব্যাস সম্মান 1991 সাল থেকে শুরু হচ্ছে, পেয়েছে প্রথম রামবিলাস শর্মা। নেক্সট দেখো, পরের দেখো, কোন টাইগার রিজার্ভকে ভারতের 57তম, ভালো করে দেখবে, 57তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে? 57তম টাইগার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়েছে। বেশ, এবার বলো, বাঘ সংরক্ষণ শুরু হয় কত সালে? জিকে এটা, হ্যাঁ। বাঘ সংরক্ষণ শুরু হয় কত সালে? বাঘ সংরক্ষণ শুরু হচ্ছে 1973 সালে। আচ্ছা, বন সংরক্ষণ শুরু হচ্ছে তাহলে কত সালে? বাঘ সংরক্ষণ 73 সালে শুরু হচ্ছে। বন সংরক্ষণ কত সালে শুরু হচ্ছে? 72 সালে। আচ্ছা, 56তম হচ্ছে 2024 সালে। হুম, 2025 সালে একটা হয়ে গেছে 58তম, সেটার নাম হচ্ছে মাধব টাইগার রিজার্ভ। মাধব টাইগার রিজার্ভ, বলো তো মাধব টাইগার রিজার্ভ কোথায় আছে? মাধব টাইগার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশ। তাহলে দেখো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে কততম, কারণ চেঞ্জ হতে হতেই পারে, কিন্তু তোমাকে পরীক্ষায় উল্লেখ করে দেবে কততম। যদি যদি মনে করে ওরা যে পুরনো থেকে দেবো, তাহলে লিখে দেবে 57তম, যদি ভাবে যে রিসেন্ট থেকে দেবো তাহলে বলবে 58তম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এই 58তম যেটা হয়েছে, মাধব টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে আছে। আর 57তম, আর একবার বলো যে অ্যান্সার কি হবে? 57তম তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ, বি, সি, ডি। ভেরি গুড। রাতাপানি, রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্য, বলো এটা কোথায় আছে? রাতাপানি মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশে আছে। তাহলে এখান থেকে তো জানতেই হবে যে বাঘ সংরক্ষণ শুরু হচ্ছে কবে, বন সংরক্ষণ শুরু হচ্ছে কবে, 58তম টাইগার রিজার্ভ হচ্ছে মধ্যপ্রদেশ, আর 57তম হচ্ছে রাতাপানি। হ্যাঁ, মাধব টাইগার রিজার্ভ, এটা মনে রাখবে, এটা 2025 সালে হয়েছে। পরে দেখো, দেখতেই পাচ্ছ কে আছে আমাদের। 2024 সালে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে? আচ্ছা বলো, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, কে বলবে এয়ারফোর্স ডে? এয়ারফোর্স ডে। ঠিক করে বলো হে, এখনো গুলিয়ে যাচ্ছ হে, কবে তোমার ঠিক হবে হে? বলো বলো, এয়ারফোর্স ডে। হ্যাঁ, এয়ারফোর্স ডে হলো October 8। এয়ারফোর্স, তুই কি করে জয়েন্ট হয়ে গেলি তেমন? এয়ারফোর্স ডে হচ্ছে October 8। এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ, অমরপ্রীত সিং হবে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে, অমরপ্রীত সিং। পরে দেখো, রমন ম্যাগসেস পুরস্কার, 2024 সালের রমন ম্যাগসেস পুরস্কার, রমন ম্যাগসেস পুরস্কার কে পেয়েছে?
আচ্ছা বলো, এটা শুরু হয় কত সালে? আগে বলো শুরু হয় কত সালে রমন ম্যাগসেস? শুরু হয় কত সালে? জিকে হিসাবে পড়তে হবে, স্ট্যাটিক হিসাবে পড়তে হবে। শুরু হচ্ছে, এখনো এদের গুলিয়ে যায়। শুরু হচ্ছে 1957 সালে। হ্যাঁ, 56 নয়, 1957 সালে শুরু হচ্ছে রমন ম্যাগসাই পুরস্কার। প্রথম ভারতীয় কে পায় রমন ম্যাগসেস পুরস্কার? প্রথম ভারতীয় কে পাচ্ছে? প্রথম ভারতীয় কে পাচ্ছে? প্রথম ভারতীয় পাচ্ছে বিনোবা ভাবে। হ্যাঁ, প্রথম ভারতীয় পাচ্ছে বিনোবা ভাবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। আচ্ছা, রমন ম্যাগসেস পুরস্কারকে কি বলা হয়? এশিয়ার কি বলা হয়? রমন ম্যাগসাই অ্যাওয়ার্ডকে কি বলা হয়? মনে রাখতে হবে। রমন ম্যাগসাই অ্যাওয়ার্ডকে বলা হয় এশিয়ান নোবেল বলা হয়। হ্যাঁ, একে বলা হয় এশিয়ান নোবেল বলা হয়। আচ্ছা, কি জন্য দেওয়া হয় রমন ম্যাগসাই অ্যাওয়ার্ড? কি জন্য দেওয়া হয়? কোন ক্ষেত্রে দেওয়া হয়? হ্যাঁ, লিটারেচার, জার্নালিজম। কারা দেয় রমন ম্যাগসাই অ্যাওয়ার্ডে? কারা দেয় রমন ম্যাগসাই অ্যাওয়ার্ড? ফিলিপিন্স সরকার দেয়, মনে রাখতে হবে। রমন ম্যাগসাইয়ের নাম অনুসারে ম্যাগসাই অ্যাওয়ার্ড ফিলিপিন সরকার দিচ্ছে। তাহলে এখানে বলো সঠিক উত্তর কি হবে? আর ভারত প্রথম মনে রাখতে হবে শুরু কোথায় হয়, ভারতীয়কে বা এই সবসময় মনে রাখতে হবে, যে কোনো অ্যাওয়ার্ড যখনই পড়বো তখনই মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হবে হাওয়াই মিয়াজাকি। কারো না কারো শিফটে আসবেই আসবে, এবার এনটিপিসি তেও আসবে, গ্রুপ ডি তেও আসবে, কারো না কারো শিফটেই আসবেই আসবে। বাহ, ভেরি গুড, একজন বলে দিলে বাড়ি হচ্ছে জাপান। বাহ। হ্যাঁ, এইরকম কোশ্চেন আসতে পারে, যদি ভাবে কোশ্চেন কঠিন করব বলবে এর বাড়ি কোথায়, তোমাকে বলতে হবে যে বাড়ি কোথায় জানতে হবে। কারো না কারো শিফটেই আসবে, যারা এনটিপিসি হয়নি দেখবে কারো না কারো শিফটে আসবে। এবার দেখো, যদি একটা বা দুটো শিফটে পরীক্ষা হয় মোটামুটি একটা বলা যায় যে কোন কোশ্চেন গুলো আসবে, অবশ্যই বলা যায়, এক্সপিরিয়েন্স থেকে বলা যায়। এবার সারা মাস পরীক্ষা হলে, হ্যাঁ, বোঝা খুব মুশকিল যে কার শিফটে আসবে কার শিফটে আসবে না। পরে দেখো, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি কে হয়েছে? এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি কে হয়েছে? এশিয়ার ক্রিকেট কাউন্সিলের সভাপতি কে হয়েছে? হ্যাঁ, মহসিন নাকভি হয়েছে, নাকভি। এর বাড়ি হচ্ছে পাকিস্তান। হ্যাঁ, এর বাড়ি হচ্ছে পাকিস্তান। তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, এশিয়ান মনে রাখতে হবে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হয়েছে মহসিন নাকভি। আচ্ছা বলো, বিসিসিআই এর প্রেসিডেন্ট কে আছে? বিসিসিআই এর প্রেসিডেন্ট কে আছে আপাতত? চেঞ্জ হতে পারে খুব তাড়াতাড়ি। বলো আপাতত কে আছে? এই বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ আছে? এ বাবা, এটা পড়েই না রে ভাই। আরে রজার বিনি আছে, রজার বিনি। ওই যে সৌরভ গাঙ্গুলি, মানে ভাব যে কত পুরনো হয়ে আছে, আর আপডেট হয় নাই। হ্যাঁ, এই অ্যান্ড্রয়েড ফোনের মতো হয়ে আছে, আরে আপডেট মার, আপডেট মার। সৌরভ গাঙ্গুলি এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল, আর এখন সৌরভ গাঙ্গুলি আছে। আপডেট মার তাড়াতাড়ি, মুড বিনলে। রজার বিনি আছে বিসিসিআই প্রেসিডেন্ট। আরে মোটামুটি 3 বছর টার্ম পূর্ণ হতে যাচ্ছে, এবার চেঞ্জ হবে রে। বলো আইসিসির কে আছে? আইসিসির প্রেসিডেন্ট কে আছে? হ্যাঁ, জয় শাহ। এটা বলতে পারিস যে জয় শাহ আছে। তাহলে আইস এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছে মহসিন নাকভি, বিসিসিআই হচ্ছে রজার বিনি, আইসিসি হচ্ছে জয় শাহ। এই তিনটে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এভাবেই। এরা কিন্তু এখন কোনো, সৌরভ গাঙ্গুলি এখন সেভাবে আছে কোনো পদ, এখন কোনো পদে নেই। রবি শাস্ত্রীও
জাস্ট জানি মাইক নিয়ে টস করতে যাই, এইটুকুই জানি। বেশ, পরে দেখো, এই দেখ, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, সিইও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কারো না কারো শিফটে আসবে আসবে। যে কোশ্চেন গুলো নিয়ে এসেছি তুই দেখেই বুঝতে পারবি কোশ্চেন গুলো কত ওয়েট আছে। হ্যাঁ, মিস করে যাস না। আচ্ছা, রেলওয়ে বোর্ড কত সালে এস্টাবলিশ হয় সেটাও বলে যাও। বোর্ডের যখন চেয়ারম্যান করবো কত সালে এস্টাবলিশ হচ্ছে সেটাও বলে যাও। রেলওয়ে বোর্ড, রেলওয়ে বোর্ড এস্টাবলিশ হচ্ছে 1905 সালে। হ্যাঁ, রেলওয়ে বোর্ড এস্টাবলিশ হচ্ছে 1905 সালে। হ্যাঁ, লর্ড কার্জন। বেশ, আমরা সতীশ কুমারকে মনে রাখবো, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও। হ্যাঁ, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও মনে রাখবে, কিন্তু দারুণ একটা পোস্ট। আবার বলছি, এই কারেন্ট অ্যাফেয়ার্স রেলেও আসবে, পুলিশেও আসবে, আবার গ্রুপ সিডির জন্য বিখ্যাত। দেখো, যে কোশ্চেন গুলো আমি এনেছি মেন মেন কোশ্চেন, এগুলো তোমাকে জানতেই হবে। এগুলো না জেনে পরীক্ষা দিতে যাওয়া মানে বোকামি করা। চাকরির পরীক্ষা যেখানে এত কম্পিটিশন। 2034 সালে ফিফা বিশ্বকাপ কোন দেশের আয়োজন হবে? 2034 সালে। বারে বাহ। আচ্ছা, আমরা একদম এখান থেকে শুরু করে ওখান থেকে ওই অব্দি পড়বো। আচ্ছা বল, 2022 সালে, 2022 সালে কোথায় হলো? 2022 সালে কোথায় হলো? কাতারে হলো। হ্যাঁ, কাতারে হলো। তো বলতো এটা কে জিতেছে? এটা কে জিতেছে কাতারে যেটা হলো? আর্জেন্টিনা জিতেছে। হ্যাঁ, দেখ, এই কোশ্চেন এলে যেন বলিস না আমাকে 2022 থেকে কোশ্চেন দিয়েছে। আমি সবাইকে বলি 2022 থেকে কোশ্চেন দিতেই পারে। কোন কোশ্চেন গুলো দেবে বলো, যেগুলো মেন ইম্পর্টেন্ট, যার যেগুলো পর থেকে আর কোনো কিছু হয়নি, সেগুলো থেকে তো দিতেই পারে। হ্যাঁ, 2022 22 হয়েছে, আবার দেখো 26-এ হবে, তার মানে মাঝে হয়নি। তা 2022 থেকে কোশ্চেন না দেওয়ার তো কোনো কারণ আমি দেখতেই পাচ্ছি না। হতেই পারে। বেশ, আচ্ছা বলো, ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে কত সালে? ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে কত সালে? ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে 1930 সালে। হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে 1930 সালে। কোন দল জিতেছিল ফিফা বিশ্বকাপ? ফিফা বিশ্বকাপ দেখো রেডি আছে, জানে যে স্যার ধরবেই ধরবে। ফিফা বিশ্বকাপ জিতেছে উরুগুয়ে ফার্স্ট। হ্যাঁ, ফার্স্ট জিতেছে উরুগুয়ে। এবার 2026 সালে বলো ফিফা বিশ্বকাপ কোথায় হবে? 2026 সালে কোথায় হবে? 2026 সালে কোথায় হবে? 2026 সালে হবে কানাডা, মেক্সিকো আর হচ্ছে ইউএসএ। হ্যাঁ, 2026 সালে হবে কানাডা, মেক্সিকো আর হচ্ছে ইউএসএ। আচ্ছা বলো, 2030 সালে কোথায় হবে? 4 বছর পর পর হচ্ছে, দেখো 2030 সালে কোথায় হবে? 2030 সালে হবে মরক্কো, পর্তুগাল আর স্পেন। মরক্কো, পর্তুগাল আর হচ্ছে স্পেন। লিখে রাখো, 2030 সালে হবে মরক্কো, পর্তুগাল আর হচ্ছে স্পেন। মরক্কো, পর্তুগাল আর হচ্ছে স্পেন। 22 সালে কাতারে হয়েছে, জিতেছে আর্জেন্টিনা। 26 সালে হবে কানাডা, মেক্সিকো, ইউএসএ। 30 সালে বললাম মরক্কো, পর্তুগাল আর হচ্ছে স্পেন। মরক্কো, পর্তুগাল আর হচ্ছে স্পেন। হ্যাঁ, আর্জেন্টিনাতে কিছু কিছু ম্যাচ হবে, কিন্তু মেইন ভেন্যু হচ্ছে মরক্কো, পর্তুগাল আর হচ্ছে স্পেন। ঠিক আছে, আর্জেন্টিনাতে দু একটা করে ম্যাচ হবে। আচ্ছা, আর 2030 সালের পর 34 সালে তো বললাম যে সৌদি আরবে হবে। সৌদি আরবে হবে। তাহলে ফিফা থেকে মোটামুটি এই কোশ্চেন গুলো একটু হলো। আচ্ছা বল, ফিফা বিশ্বকাপ সব থেকে বেশি কোন টিম জিতেছে? ফিফা বিশ্বকাপ সব থেকে বেশি কোন টিম জিতেছে? ব্রাজিল। বাহ, ব্রাজিল জিতেছে সব থেকে বেশি। ব্রাজিল জিতেছে 5 বার। ব্রাজিলের নাম মনে রাখবে, BRAZIL, 5 অক্ষরে আছে। তাহলে
5 বার, ঠিক আছে। যেমন আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স 5, ঠিক আছে নাকি? 6 বার। ও, মুম্বাই কবারই 5 বার তো, সব 5। আচ্ছা বল, ইউরো কাপ 2024 সালে বল কোন টিম জিতেছিল ইউরো? ইউরো 2024 সালে কে জিতেছিল? জানতে হবে, জানতে হবে, জানতে হলে চোখ রাখতে হবে মিশন সাকসেসে। ইউরো কাপ 2024 সালে স্পেন জিতেছিল, স্পেন। আচ্ছা বল, উয়েফা 2024 সালে কে জিতেছিল? 2024 সালে কে জিতেছিল? স্পেন, স্পেন, এটাও জিতেছিল স্পেন 2024 সালে বলছি, হ্যাঁ। তাহলে 2024 সাল স্পেন, ইউরো আর উয়েফা দুটোই চ্যাম্পিয়ন হয়েছিল। পরে দেখো, কে তার অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার পাচ্ছে? 2024 সালে। আচ্ছা 2025 সালেটাও বেরিয়ে গেছে, বলো কোন, কে পেয়েছে? 2025 সালেরটাও আপডেট হয়ে গেছে। কে পেয়েছে কোন বইয়ের জন্য? 2025 সালেরটাও আপডেট হয়ে গেছে, কে পেয়েছে কোন বইয়ের জন্য? হ্যাঁ, তো 2025 সালেরটা লিখে রাখো, আপডেট হতে হবে প্লাস পুরনো পড়তে হবে। হার্ট ল্যাম্প, হার্ট ল্যাম্প, বানু মুস্তাক, বানু মুস্তাক, লিখে রাখো বানু মুস্তাক। বানু মুস্তাক 2025 সালে বানু মুস্তাক পেয়েছে বুকার পুরস্কার। বিরাট ইম্পর্টেন্ট, বিরাট মানে বিশাল ইম্পর্টেন্ট। আসবেই আসবে, কারো না কারো আসবেই আসবে। যেহেতু তোরা ওয়েস্ট বেঙ্গলে যারা পরীক্ষা দেবে পরবর্তীকালে, যেহেতু একটা শিফটে পরীক্ষা হয়, তো তোমাদের ছাপার বিরাট চান্স আছে। বিরাট মানে বিরাট আছে, আমি তো বলছি ভাই এই কোশ্চেনটা না এসে যায়। হ্যাঁ, বুকার পুরস্কার 2025 কিংবা 2024 হার্ডলাম পেয়েছে, বানু মুস্তাক পেয়েছে। বেশ, এবার বলো যে 2024 তাহলে কে পেয়েছে? 2024 সালে কে পেয়েছে? অরবিটাল এসেছিল, অবশ্যই আসবে, আসতে বাধ্য। সামান্তা হারভে, নাম কি? অরবিটাল। অরবিটালের জন্য কে পেয়েছে? সামান্তা হারভে। এবার বলো বুকার পুরস্কার প্রথম স্টার্ট হয় কত সালে? বুকার পুরস্কার প্রথম স্টার্ট হয় কত সালে? বুকার পুরস্কার প্রথম স্টার্ট হয় কত সালে? 1969 সালে স্টার্ট হচ্ছে। 1969 সালে স্টার্ট হচ্ছে। আবার এক জিনিস পড়বো, প্রথম ভারতীয়কে, প্রথম ভারতীয়কে অরুন্ধতী রয়। হ্যাঁ, প্রথম ভারতীয় হচ্ছে অরুন্ধতী রয়। অবশ্যই অবশ্যই মনে রাখবে, অরুন্ধতী রয়। খাদিজা সালটাও বলে দিল। হ্যাঁ, গড অফ স্মল থিংস, বাহ, ভেরি গুড, দ্য গড অফ স্মল থিংস। বেশ, দেখবো এটাকে বলতে পারিস বলতো মোট কতজন বুকার পুরস্কার পেয়েছে ভারতীয়? এটা যদি বলতে পারিস যে হ্যাঁ তুই আপডেট আছিস, এই কোশ্চেনটা বলে দেখা যে কতজন ভারতীয় পেয়েছে। বলতে পারলি না, তাহলে শোন, মোট ভারতীয় পেয়েছে 8 জন। হুম, 8 জন ভারতীয় পেয়েছে এখন অব্দি, ঠিক আছে। এমন কোশ্চেন তোকে আটকে দেবো স্যাট করে। আমাকে কোশ্চেন দিলাম, আমি এই কোশ্চেন করতাম যে কতজন ভারতীয় পেয়েছে। তোরা পড়ে গেলি অরুন্ধতী রয়, অরুন্ধতী রয়, পড়ে গেলি অরবিটাল, সামান্তা হারভে, পড়ে গেলি হার্ডল্যান্ড, বানু মুস্তাক। হ্যাঁ, গিয়ে দেখলি এলো কোয়াটা। তাহলে মোট 8 জন পেয়েছে ভারতীয়। হ্যাঁ, মনে রাখবে অরুন্ধতী রায়ের নাম, প্রথম ভারতীয় বুকার পুরস্কার অরুন্ধতী রয়। জাতিসংঘ ভারতের স্থায়ী প্রতিনিধিকে? বেশ, আগে এটা বল,
কোশ্চেন পরে পড়বো, আগে একটু জিকে পড়ি, একটু স্ট্যাটিক পড়ি। জাতিসংঘ কত সালে এস্টাবলিশ হয়? জাতিসংঘ কত সালে এস্টাবলিশ, শুধু সাল বললে হবে না, তারিখও বলতে হবে। জাতিসংঘ কত সালে এস্টাবলিশ হচ্ছে? 1945 সালে 24শে অক্টোবর। সাল অবশ্যই মনে রাখতে হবে। জাতিসংঘে ভারত কত সালে জয়েন করে? ভারত কত সালে জয়েন করে জাতিসংঘতে? 45ই জয়েন করে যাচ্ছে ভারত। হ্যাঁ, ভারত 45ই জয়েন করে গেল। বলো জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার কটা কান্ট্রি আছে? পার্মানেন্ট মেম্বার 5 জন আছে। কে পার্মানেন্ট মেম্বার আছে বলো, কোন 5 জন বলো, কোন 5 জন আছে? চায়না, ফ্রান্স, হ্যাঁ চায়না তোমাকে, আর ফ্রান্স, রাশিয়া, ইউকে, আর হচ্ছে ইউএসএ। এরা হচ্ছে পার্মানেন্ট মেম্বার। ভারত পাচ্ছে না শুধুমাত্র ইনার দাদাগিরির জন্য। বাকি সব দেশ ইন্ডিয়ার সাপোর্টে আছে, শুধু এনারা সাপোর্টে নাই, তাই ভারত পার্মানেন্ট সদস্য এখনো পায়নি। বলতে হবে যে অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য মনোনীত থাকে? বাহ, ভেরি গুড, 2 বছরের জন্য। হ্যাঁ, 2 বছরের জন্য। বেশ, এটা বলো যে জাতিসংঘের টোটাল মেম্বার কান্ট্রি কতগুলো আছে? জাতিসংঘের টোটাল মেম্বার কান্ট্রি কতগুলো আছে? টোটাল মেম্বার কান্ট্রি বলেছি। টোটাল মেম্বার, তোরা যেটা বলছিস 15, এটা হচ্ছে জাতিসংঘের বিচারপতিগণ, ওই বিচারপতিগণ বলিনি, টোটাল মেম্বার কান্ট্রি বলছি। মেম্বার কান্ট্রি আছে 193টা। হ্যাঁ, জাতিসংঘের টোটাল মেম্বার কান্ট্রি আছে 193। আচ্ছা, বলবে নাকি এর হেড কে আছে? হ্যাঁ, গুটেরাস, অ্যান্টোনিও গুটেরাস, লিখে রাখো। হ্যাঁ, দারুণ কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন, লিখে রাখো অ্যান্টোনিও গুটেরাস। গুটেরাস। বেশ, বলো তাহলে এই অ্যান্সারটা কি হবে? তাহলে দেখো, এতগুলো কোশ্চেন আমাকে জানতে হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, প্রাবধানিনী হারিস। সঠিক উত্তর হবে অপশন এ। পরের দেখো, ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুন কোন আবিষ্কারের জন্য 2024 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছে? দেখো, নোবেল সবাই মুখস্থ করে গেছিল, কিন্তু ওখানে এলো না যে কারা পেয়েছে। বললো যে কিসের জন্য পেয়েছে। আচ্ছা, আমি তোদের গ্রুপে আমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো দিয়ে দেবো, যদি 15 নম্বর পেতে যাস দেখে নিস। তার সঙ্গে তো ক্লাস তো হচ্ছেই হচ্ছে রেগুলার, পুরো একদম একসঙ্গে সব করা আছে। তো সঠিক উত্তর হবে মাইক্রো আরএনএ। ওখানে দেখবি খুব সুন্দর করে বলেছিলাম, ট্রিক্স দিয়ে দিয়ে বলেছিলাম যে নোবেলে যারা আছে তার ট্রিক্স দিয়ে দিয়ে মনে রাখার ট্রিক্স দিয়েছিলাম, কি করে মনে রাখতে হবে। হ্যাঁ, মাইক্রো আরএন এর জন্য ভিক্টর অ্যামব্রোস আর গ্যারি রুবকুন 2024 সালে নোবেল পেয়েছিল। বেশ, নোবেল কত সালে শুরু হয় এটা তো আমাদেরকে জানতেই হবে। নোবেল কত সালে শুরু হয় জানতেই হবে। নোবেল শুরু হচ্ছে 1901 সালে। আচ্ছা, এশিয়ার মধ্যে প্রথম নোবেল কাকে দেওয়া হচ্ছে? এশিয়ার মধ্যে প্রথম নোবেল দেওয়া হচ্ছে, দেখ 1901 সাল থেকে স্টার্ট হয়ে গেল। এশিয়ার মধ্যে পেল টেগর, রবীন্দ্রনাথ টেগর। পেয়ে গেল কত সালে? 1913 সালে পেয়ে গেল। আচ্ছা বলো, যে
শেষ কোন ভারতীয় নোবেল পেল? শেষ কোন ভারতীয় নোবেল পেল? শেষ কোন ভারতীয় নোবেল পেয়েছে? অভিজিৎ ব্যানার্জি, ইকোনমিক্স এর জন্য 2019 সালে। মনে রাখবে, শেষ ভারত, যেহেতু ভারতের শেষ তো অবশ্যই নাম মনে রাখতে হবে ভারতের কে আছে। হ্যাঁ, অভিজিৎ। কেন মনে রাখতে হবে? কারণ ভারতের মধ্যে যেহেতু শেষ, ইকোনমিক্স অর্থনীতিবিদ ছিল একজন। তো এটা মনে রাখবে, মাইক্রো আর না। দেখো এই কোশ্চেন দিলে অনেকেই থমকে যাবে, নামগুলো সবার মুখস্থ যারা চাকরির পরীক্ষায় আছে, কিন্তু যেটা সমস্যা হবে যে কিসের সঙ্গে যুক্ত সেটা বলতে পারবে না কেউ। 2024 সালে দেখছো কোশ্চেন কেমন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আচ্ছা, স্টেট ব্যাংক কত সালে এস্টাবলিশ হয়? স্টেট ব্যাংক কত সালে এস্টাবলিশ হচ্ছে? 1955 সালে স্টেট ব্যাংক এস্টাবলিশ হচ্ছে। স্টেট ব্যাংকের প্রথম নাম কি হচ্ছে? স্টেট ব্যাংকের প্রথম নাম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। বেশ, বলো তো ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ব্যাংক অফ হিন্দুস্তান। বাহ, ভেরি গুড। এরা ভাই একদম রেডি, এরাই দেবে পরীক্ষা এবার। দেখ তোরা ভাবিস যে পরীক্ষা যখন বেরোবে তখন পড়াশোনা শুরু করব, আর এরা দেখ কবে থেকে পড়ছে, এরা সব রেডি হয়ে আছে। ব্যাংক অফ হিন্দুস্তান, একটা সুযোগ যদি পায় পুরো উড়িয়ে দেবে। এতদিন কোনো পরীক্ষায় হয়নি, আর যদি পরীক্ষা হয় পুরো একদম শেষ করে ফেলবে। 1770 সালে। হ্যাঁ, এতদিন ভাই এরা লেগে আছে। 1770 সালে। বেক্স, বলতো স্টেট ব্যাংকের মহিলা চেয়ারম্যান কে আছে, কে হয়েছিল? স্টেট ব্যাংকের মহিলা চেয়ারম্যান কে হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক 1921 সালে। হ্যাঁ, প্রথম নাম ছিল আর কি, যেহেতু স্বাধীনতার পর জাতীয়করণ হয় 1955 সালে। বল, প্রথম মহিলা কে আছে স্টেট ব্যাংকের? অরুন্ধতী ভট্টাচার্য। এ ছিল একমাত্র মহিলা চেয়ারম্যান। হ্যাঁ, এ ছিল একমাত্র মহিলা চেয়ারম্যান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। আর 2024 সালে আছে চাল্লা শ্রীনিবাসলু শেট্টি। অপশন বি হবে সঠিক উত্তর, চাল্লা শ্রীনিবাসলু শেট্টি। হ্যাঁ, অপশন বি হবে। এসবিআই এর হেডকোয়ার্টার মুম্বাই, অবশ্যই জানা দরকার, এসবিআই এর হেডকোয়ার্টার মুম্বাই। আমরা এসবিআই কি ভাবি? আরবিআই। হ্যাঁ, ও এমন শাখা পোশাক খুলে বসে আছে চারিদিকে, হ্যাঁ, এমন লোককে ভয় দেখায়। আমরা এসবিআই কি ভাবি না যে আরবিআই, মানে এই যা বলবে ভাই, হ্যাঁ, তাই মানতে হবে। আমি বিশ্বাস করি এসবিআই ধার দিকে যাই না। আরে ভাই, নিজের টাকা রাখবি ব্যাংকে, এমন তোকে মারধরও করে দেয় বেশি বেশি, তুই যখন চিল্লাস, হম, তোকে দুবারই পিটিয়ে দেবে। তো জানে না যে তুই ওখানে টাকা রাখতে যাচ্ছিস বলে। দরকার হলে পকেটে টাকা রাখবি, মাটির ভেতরে টাকা রাখবি, কোল্ড স্টোরের ভেতরে টাকা রাখবি। হ্যাঁ, স্টেট ব্যাংকে যাবি না। দেখিস আবার স্টেট ব্যাংকের লোক কেউ নেই তো আবার, লিঙ্ক তো থাকে না ধর। প্লাস দেখ, লিঙ্ক থাকলো না সেটা টেকনিক্যাল। হ্যাঁ, তোরা একটা কি বলিস, টেকনিক্যাল এখন কি একটা বেরিয়েছে, টেকনোলজি আনা, কি বলছিস তোরা, কি বলছিস? প্লাস ভাই, ওরকম লিগ নাই টিফিনের পর। হ্যাঁ, অতিরিক্ত রে ভাই, অতিরিক্ত। নিজের টাকা রাখবি, মাটি ফুড়ে ভরে রাখবি। ভারতের নতুন সিএজি, দেখ দেখ, এই সিএজি এনটিপিসির ফার্স্ট শিফটে ছিল কোশ্চেন, সিএজি ছিল। আচ্ছা, এনটিপিসির ফার্স্ট শিফটে আজকের থেকে সিএজি আছে, তারপরে ছিল ওই আরবিআই এর গভর্নর আছে। এখানে দেখ সিএজি বলে কোশ্চেনটা, এটাও এনটিপিসি তে পড়েছিল এবারে। আবারও আশা করা যায় কারো না কারো শিফটে পড়বে।
সিএজি। আচ্ছা বলো, সিএজি কত নম্বর ধারাতে আছে? সিএজি কত নম্বর ধারাতে আছে? সিএজি আছে 148 নাম্বার ধারাতে। হ্যাঁ, 148 নাম্বার ধারাতে। বলো তো সিএজির সব থেকে হাইয়েস্ট এজ কত? এজ কত? 65 বছর। থাকতে পারবে কত? টেনিওর 6 ইয়ার। হ্যাঁ, 65 বছর, টেনিওর কত ইয়ার? 6 ইয়ার। তো ভারতের নতুন সিএজি বল কি হয়েছে? গিরিশচন্দ্র মুর্মু। সবগুলি কিন্তু মুর্মু আগে ছিল। হ্যাঁ, এই মুর্মু আগে ছিল। তাই তো, ছিল তো নাকি? তাই তো বটে। আগে ছিল। এখন ওই যে সঞ্জয় মূর্তি। পরে দেখ, কোশ্চেন কিন্তু এসেছিল পরীক্ষায়, আবার বললাম এনটিপিসি তে। মি গং, মি গং 2024 কোন রাজ্যে পালিত হলো? মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম। মি গং, মি গং, মি গং, মি গং। এই যে মি গং, মেঘালয়। মি গং, মেঘালয়। নাগাল্যান্ডের বিখ্যাত উৎসব কি আছে রে ভাই? হর্নবিল। আচ্ছা, বাম্বু, বাম্বু ড্যান্স কোথাকার রে ভাই? বাম্বু, বাম্বুই মিজোরাম, মিজো মিজো। বাম্বু ড্যান্স মিজো। ওই যে সেই বাঁশ দিয়ে এরকম করে না, লাফায় এদিকে ওদিকে হয়। বেশ, মনে রাখবে মিংগং। আইএএফ ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পেয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। চন্দ্রযানের জন্য পেয়েছে, তাই তো? চন্দ্রযানের জন্য পেয়েছে। আচ্ছা বলো, ইসরোর হেড কে আছে? আগে বলো, ইসরোর কে আছে? ইসরোর হেড কে আছে? নারায়ণা, ভি নারায়ণা। আচ্ছা বলো, ডিআরডিওর হেড কে আছে? ভি কামাত। শুধু রিভিশন, শুধু রিভিশন, সব সময় রিভিশন। ইসরো এস্টাবলিশ কত সালে হচ্ছে? ইসরো এস্টাবলিশ কত সালে হচ্ছে? 1969 সালে। ডিআরডিও কত সালে এস্টাবলিশ হচ্ছে? ডিআরডিও সময়ে আর একটা বিখ্যাত দেশে এস্টাবলিশ হয়েছে কি? ডিআরডিও সময়ে এস্টাবলিশ হয়েছে আমাদের নাসা। হ্যাঁ, তো মনে রাখতে হবে এভাবে। আর এটা সঠিক উত্তর হবে এস সোমনাথ। এস সোমনাথ আইএএফ ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড পেয়েছে চন্দ্রযানের জন্য। পরে দেখো, কোন ভারতীয় হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 পেয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। দেখ, এটা আলোচনা করার কিছু নেই। অপশন এ হচ্ছে পূর্ণিমা দেবী বর্মন। নাম মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট নাম। পরের দেখো, আইএফএফআই 2024 গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। টক্সিক, ওপেনহাইমার, মিডনাইট এক্সপ্রেস, উপরে কোনোটি নয়। দেখতেই পাচ্ছ, ছবির নাম দেওয়াই আছে। সঠিক উত্তর হচ্ছে টক্সিক। আইএফএআই গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড। আজ কোশ্চেন কিন্তু ভাই সাংঘাতিক রাখা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে আছে বলতে হবে। বারে বাহ, বাহ, বিজয়া রাহাতকার। আচ্ছা, তার আগে রেখা শর্মা ছিল আমার যতদূর মনে পড়ছে। ইয়েস অর নো? এর আগে রেখা শর্মা ছিল। হুম, এরকম মনে রাখতে হবে, সব মনে থাকবে। মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স কি করে মনে রাখবে, রেগুলার পড়লে মনে থাকবে। সঠিক উত্তর হবে জাতীয় মহিলা কমিশনার যে বিজয়া রাহাতকার। পরে দেখো,
ব্রিক্স শীর্ষ সম্মেলন 2024 সালে, লেখা আছে BRICS। বেশ, আচ্ছা এর সিস্টেমটা বলে রাখি। যখন প্রোগ্রাম গুলো হয়, প্রথমে ব্রাজিল, তারপরে রাশিয়া, তারপরে ইন্ডিয়া, তারপরে চায়না, তারপরে সাউথ আফ্রিকা, আবার ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এবার সমস্যা এক জায়গায় হয়ে গেছিল না, কোনো একটা কারণে ব্রাজিলে হয়নি, তাই 2024-এটা হয়েছে রাশিয়াতে, রাশিয়ার কাজানে হয়েছে। পরেরটা কিন্তু ব্রাজিল হবে, মানে 2025-এ ব্রাজিলে হবে। তাহলে রাশিয়াতে হয়েছে, দেখ সাধারণত সামনে থেকে যাচ্ছে পরপর পরপর যায়, কিন্তু যেহেতু ব্রাজিলে হয়নি, রাশিয়াতে হলো, তা রাশিয়ার পর ব্রাজিল হবে, ব্রাজিলের পর ইন্ডিয়ায় আসবে। ঠিক আছে, এবার মনে রাখবে, নাহলে ভুলে যাবে, অত মনে রাখা সম্ভব নয়। তাহলে সাধারণত ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া পরপর পরপর হতে হতে থাকে। ব্রাজিলে হয়নি, তাই রাশিয়ায় 2024-এ হয়েছে, 2024-এ ব্রাজিলে হতো কিন্তু হয়নি, তাই 2025-এ যাবে ব্রাজিল, তারপরে আবার আসবে ইন্ডিয়াতে। বেশ, বলো ব্রিক্স এর মেম্বার কান্ট্রি কতজন আছে? 2026-এ কিন্তু সাউথ আফ্রিকা, জানি না এখন কি হবে না হবে, মানে এগুলো আর কি সিস্টেম আর কি। হ্যাঁ, মেম্বার কান্ট্রি হচ্ছে 10, ইন্দোনেশিয়া হচ্ছে শেষ। হ্যাঁ, তো 2024 হবে, রাশিয়ার কাজানে হবে। হ্যাঁ, মেম্বার কান্ট্রি আমাদেরকে মনে রাখতে হবে যে 10তম ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া নামটা মনে রাখবে। এরা হচ্ছে পার্মানেন্ট মেম্বার। ঠিক আছে, এই 5জন হচ্ছে পার্মানেন্ট মেম্বার। এই 5জন কি করছে না, এদের দল ভারী করার জন্য আরো মেম্বার আর কি জোগাড় করছে। ইউএসএ কে সঙ্গে এদের ডিস্টেন্স মেনটেন করার জন্য, যেহেতু ইউএসএ এক জায়গায় দাদাগিরি দেখায়, তো এরা একটা চাইছে নিজস্ব একটা জিনিস বানাতে। ঠিক আছে, ওই জন্য আর কি আরো মেম্বার কান্ট্রি এরা যোগদান করছে। বেশ, গল্প বললে তো অনেক বলা হবে। দেখো এফবিআই, এর পরিচালক এমডি। চলো এবার আমরা একটু ফাস্ট ফাস্ট চলবো, আর আমরা ডিসকাস করবো না। হুম, এবার আমরা ফাস্ট ফাস্ট চলে যাবো। এফবিআই হচ্ছে কাশ পাটেল। তাহলে এই সিস্টেমটা থাকুক নাকি, যে প্রথম 20-25টা ডিসকাস করব, তারপরে একটু ফাস্ট ফাস্ট যাব, কারণ অনেকগুলো করতেও হবে। তো ডিসকাসও হচ্ছে তার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এ হচ্ছে ইন্ডিয়ান অরিজিন, ওই জন্য নামটা মনে রাখতে হবে। হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিন, ওই জন্য নামটা মনে রাখতে হবে। এফবিআই নলে অত মনে রাখার কিছু নাই। পরে দেখো, আন্তর্জাতিক সৌর জোট এর মহাপরিচালক ডিজি, ডিরেক্টর জেনারেল। আচ্ছা, বলতে পারবে 2025-এ যে কোথায় অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? 2025-এ কোথায় অনুষ্ঠিত হলো? না, জাপানে। 2025 সালে অনুষ্ঠিত হলো জাপানের, আর এর হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়াতে। 2025-এ অনুষ্ঠিত হলো জাপানে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নামটা মনে রাখবে। জাপানের ইন্ডিয়ার গুরগাঁও হচ্ছে, গুরগাঁও না হরিয়ানা? হরিয়ানা তো, হরিয়ানা নয়, ইন্টারন্যাশনাল হরিয়ানা, হরিয়ানার গুরুগ্রাম তো। হ্যাঁ, তো বলো এটা অ্যান্সার কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, আশিস খান্না। হ্যাঁ, চলো এবার আমরা একটু ফাস্ট ফাস্ট করবো। হ্যাঁ, এবার ফাস্ট ফাস্ট করবো। দেখ, জন মাহাম্মা কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছে? জন মাহাম্মা কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছে? বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঘানা। ঘানা হয়েছে নতুন রাষ্ট্রপতি। পরে দেখো, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কে হয়েছে? ভেরি গুড, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিপিন কুমার। অপশন সি হচ্ছে বিপিন কুমার। পরের দেখো,
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 11তম সভাপতি কে নির্বাচিত হয়েছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বলো হেডকোয়ার্টার কোথায়? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা, ফিলিপিন্স। সঠিক উত্তর হচ্ছে মাসাতো কান্দা। মনে রাখবে, খুব সুন্দর নামটা দেখো, মাসাতো কান্দা, এডিবির প্রেসিডেন্ট। সম্প্রতি এসবিআই এর এটা পড়লাম আমরা, দাদা সাহেব ফালকে পুরস্কার, গ্যারান্টি পরীক্ষায় ছাপবেই ছাপবে। হ্যাঁ, জি ফর গ্যারান্টি, দাদা সাহেব ফালকে পুরস্কার। এইগুলি ভাই ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা আকর্ষণ করে, এই 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 কোশ্চেন গুলোকে। মিঠুন দা, ঠিক আছে, ডিস্কো ড্যান্সার দাদা আমাদের। পরের দেখো, আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনে প্রথম ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? টেবিল টেনিস। বাহ, ভেরি গুড, শরৎ কামাল। এই নামটা কিন্তু বিরাট বিখ্যাত, বল। এর সঙ্গে বহু কিছু যুক্ত আছে শরৎ কামালের সঙ্গে। হ্যাঁ, আমরা দেখবো এর আগেও আলোচনা করেছিলাম যখন রেলের ক্লাস হচ্ছিল। এই শরৎ কামাল হচ্ছে প্যারিস অলিম্পিকে পতাকা পতাকা নিয়ে গেছিল, তাই তো? পতাকা বাহক ছিল, ফ্ল্যাগ বেরিয়ার অলিম্পিকে। টেবিল টেনিসে পদক পেয়েছিল তার আগের অলিম্পিকে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম ভারতীয় সভাপতিকে? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার প্রথম ভারতীয় সভাপতিকে? না রে না, সঠিক উত্তর হবে অপশন বি, রণধীর সিং। রণধীর সিং। পরে দেখো, কোন দেশ আন্টার্কটিকায় প্রথম বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র চালু করে? আর কারা ট্যাক্স বসালো রে? কোথায়? সি। হোমমেড হ্যান্ডিক্রাফট, যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, কোন রাজ্যের অন্তর্গত? এই আমাদের তৃষা বানাই হ্যান্ডিক্রাফট, কিন্তু আমাদেরকে দেয় না। 33-এর হচ্ছে সি, গুজরাট। হোমমেড, তৃষা বলে আমিও বানাই, ওই জিআই ট্যাগ পাইনি তো আমাদের। পরে দেখো, 2024 সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, ভেরি গুড কোশ্চেন, দারুণ কোশ্চেন। ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সঠিক উত্তর অপশন 1, মিশেল ব্যাচেলেট। পরের দেখো, সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্ট, দেখেই বুঝতে পারছো কে জিতেছে। 2024-এ মহিলাদের শিরোপা কে পেয়েছে? পিভি সিন্ধু।